স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদের সাথে আছি তানিয়া হারুন। যাচ্ছি পুরো খবরে। চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর অভিযান চলছে। একইভাবে মন্দির মসজিদ নিরাপত্তায় রয়েছে প্রশাসনের সতর্ক অবস্থান। অপরাধী যেই হোক কোনো ছাড় নেই বললেন পুলিশ প্রশাসন। প্রশাসনের এমন সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে জনগণের। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে আরও কঠোর হওয়ার পরামর্শ বিএনপি নেতাদের। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধ দমন সহ গণ অভ্যুত্থানে নির্বিচারে যারা গণহত্যা করেছে তাদের আইনের মুখোমুখি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গঠন করা হয় অপারেশন ডেভিল হান নামের যৌথ বাহিনীর অভিযান। তবে প্রশাসনের কাছে লিখিত কোনো আদেশ না পেলেও নিয়মিত অভিযানের অংশ হিসেবে চট্টগ্রামে রাতভর অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। আবার কোনো কোনো জায়গায় পৃথক পৃথক অভিযান চালিয়ে অনেকজনকে গ্রেপ্তার সহ অস্ত্র উদ্ধারও করে তারা। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, অপরাধী যেই হোক কোনো ছাড় নেই। ইতিমধ্যে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু প্রতিটি ঘটনাই আমরা দেখেছি যে অপরাধীরা আইনের আওতায় এসেছে এবং আসলে অপরাধ করে এখানে কেউই পার পাওয়ার সুযোগ নেই। জেলা প্রশাসক বলেন, চট্টগ্রামের পরিস্থিতি এখনো প্রশাসনের নিয়ন্ত্রণে। যে কোনো নাশকতা মোকাবিলায় প্রস্তুত রয়েছে তারা। এখন পর্যন্ত আল্লাহ পাকের রহমতে আমরা কোনো থ্রেট ফিল করছি না। আমাদের চট্টগ্রাম স্ট্যাবল আছে, মনিটরিং কমিটি করেছে, আমাদের থ্রেট নেই। আমাদের পুলিশ ডিপার্টমেন্ট তো একেবারে অতন্ত্র প্রহরীর মতো কাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে প্রশাসনের এমন অভিযানে স্বস্তি ফিরেছে জনমনে। আমরা সাধারণ মানুষরা চাই দেশে স্বস্তি শান্তি কামনা করি, দেশে কেউ আইন নিজের হাতে তুলে না আনুক। এখন আগের চেয়ে ভালো লাগতেছে যে ওই অরাজকতাগুলো হবে না। তবে প্রশাসনকে আরও কঠোর হওয়ার পরামর্শ বিএনপি নেতৃবৃন্দদের। বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি, ঘোলাটে পরিস্থিতি শিকার করা পরিণত হয়, এই ধরনের কাজ করছে। সুতরাং তাদেরকে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনা উচিত এবং এইসব অস্ত্র উদ্ধার করা উচিত। আমি মনে করি এটার একটা ভালো ফল তারা দিতে পারবে। পুলিশকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে, এটা আমার একটা দৃঢ় বিশ্বাস। যদি পুলিশ সক্রিয় ভূমিকা পালন না করতে পারে তাহলে কিন্তু আমাদের পুরো রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা, আমরা জনগণ এটা সাফার করব। প্রশাসনের অভিযানে সাবেক কাউন্সিলর রেখা আলম, সাবেক কাউন্সিলর ইসমাইল সহ জনপ্রতিনিধিরা গ্রেপ্তার হয়েছে। যৌথ বাহিনীর অভিযান আরও জোরদার হবে এমন আশা সংশ্লিষ্টদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বায়েজিদ থানা বিএনপি ও অঙ্গ সংগঠন। দুপুরে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন। এ সময় মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ ও মোহাম্মদ ইসমাইল, মকবুল হোসেন, আজিজ উদ্দিন মিন্টু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, অতীতের মতো দেশ নিয়ে কোনো তালবাহানা করলে শক্ত হাতে দমন করবে বিএনপি। শিক্ষা ও সড়ক যোগাযোগের উন্নয়নের মাধ্যমে পার্বত্যাঞ্চলে আমূল পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রতিভ চাকমা। সকাল 10টায় রাঙামাটি রাঙাপানি এলাকায় ডিস্ট্রিক্ট কাউন্সিল রেসিডেন্সিয়াল কলেজ উদ্ভাবন করতে গিয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি। এ সময় রাঙামাটির নানিয়ারচরের সাথে লংগদু উপজেলার সংযোগ সড়ক উন্নয়নের পরিকল্পনার কথা জানান উপদেষ্টা। রামগড়, খাগড়াছড়ি, মানিকছড়ি, বেতবনিয়া 4 lanes আমি অলরেডি দরখাস্ত দিয়েছি। কোয়ালিটি এডুকেশন ইজ ভেরি এসেন্সিয়াল আমাদের তো নতুনদম কলেজ নাই, আমাদের এখানে বিকারুন্নেসা কলেজ নাই। বেসিক ফাউন্ডেশনটা হওয়া দরকার স্কুল থেকে। এই কারণে এই স্কুলটা এটা আমি করতে চাই এবং বলবো এটা যদি সম্ভব হয় ইংলিশ ক্যারিকুলা, নট ইংলিশ মিডিয়াম, ইংলিশ ক্যারিকুলা বাংলা বাদে অন্যান্য সমস্ত সাবজেক্ট যেন ইংরেজিতে পড়ানো হয় এবং তারা কম্পিটিটিভ হয়। কক্সবাজারে ভূমি অধিগ্রহণ মামলার নথি জালিয়াতি ও মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ভূমি অধিগ্রহণের প্রায় 20 কোটি টাকা আত্মসাতের মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
আদালত সূত্রে জানা যায় 2014 সালের 19 নভেম্বর মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জমি অধিগ্রহণের প্রায় 20 কোটি টাকা আত্মসাতের অভিযোগে কক্সবাজার আদালতে তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে প্রধান আসামি করে 28 জনের বিরুদ্ধে মামলা করেন মাতারবাড়ির বাসিন্দা AKM কায়সারুল ইসলাম চৌধুরী। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য দুদককে নির্দেশ দেয়। দুদকের পক্ষ থেকে মামলার গুণাগুণ তুলে ধরেছি। আসামির অপরাধের বিষয়টা আমি তুলে ধরেছি। মাননীয় আদালত দীর্ঘ শুনানির পর আসামি রুহুল আমিনের জামিন আবেদন নামঞ্জুর করে ওনাকে জেল হাজতে প্রেরণ করেছে। পরে তদন্ত প্রতিবেদন দাখিল করা হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এই মামলার সাবেক ডিসি রুহুল আমিন রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন মামলার বাদী। প্রাথমিকভাবে রায়টা আমি খুব সন্তুষ্ট হয়েছি। এটা দুর্নীতির বিরুদ্ধে যে মামলা, দুর্নীতি করলে কেউ যে রেহাই পায় না, এটাই প্রমাণ হয়েছে। কক্সবাজার মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য 1414 একর জমি অধিগ্রহণ করা হয়। শুধুমাত্র চিংড়ি ঘেরের অধিগ্রহণের ক্ষতিপূরণের বিপরীতে 46 কোটি টাকার মধ্যে প্রায় 20 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয় সাবেক ডিসি মোহাম্মদ রুহুল আমিনের বিরুদ্ধে। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার। দেশব্যাপী অভিযান ঘোষণার পর খাগড়াছড়ি জেলার গুইমারায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 4 নেতাকর্মীকে আটক করা হয়েছে। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। পুলিশ জানায় সুনির্দিষ্ট অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে 4 শিক্ষার্থী হত্যা মামলায় নুরুল করিম নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় রোববার দুপুরে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে স্থানীয়রা। পুলিশ জানায় শনিবার রাতে কমলনগরের চরলরেন্স গ্রামের বাড়ি থেকে করিমকে আটক করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। সাংবাদিকদের সাথে জেলার আইন শৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা করলেন খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল। দুপুরে খাগড়াছড়ি জেলা পুলিশ অফিসার্স মেস সম্মেলন কক্ষে জেলায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকরা জেলার সমসাময়িক ঘটে যাওয়া ঘটনার তথ্য নির্ভর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার আইন শৃঙ্খলার উন্নয়ন, জনসাধারণ এই পর্যটকরা নির্ভয়ে চলাফেরা করতে পারবেন বলে আশ্বস্ত করেন। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বলছেন বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তানিয়া আপনাকে। নবম দিন চলছে আজকে বইমেলার। ঢাকার মতো চট্টগ্রামেও বইমেলার যে আয়োজন সিটি কর্পোরেশনের, সেই বইমেলায় কিন্তু আমরা দেখছি এখানে বিভিন্ন লেখকের বই আছে। তার কারণে কিন্তু এখানে যারা বই নিয়ে এসেছেন, তো যে লেখকগুলোর বই আছে সেই লেখকগুলোর বই কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু সতর্ক অবস্থানে আছে। তো এখানে যারা লেখক আছে তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। তো এখানে বিভিন্ন লেখকের বই আছে, তার কারণে কিন্তু আসলে যারা বই প্রেমী আছে তাদের নজর কিন্তু বইমেলায় রয়েছে। তো সকাল থেকে বইমেলা কিন্তু ওপেন থাকে না, কিন্তু আমরা দেখছি বিকেল হতে না হতে কিন্তু দর্শনার্থীদের ভিড় থাকে, যেহেতু দুপুর থেকে বইমেলার দরজাটা খোলা থাকে। আমরা একটু কথা বলতে চাচ্ছি, আমার পাশে আছেন একজন লেখক আছেন, প্রকাশক আছেন, একটু জানতে চাচ্ছি আপনাদের বইগুলো কিন্তু আসলে স্টলগুলোতে আছে, কেমন সাড়া মিলছে বলে মনে করছেন? আমাদের কাছে খুবই ভালো লাগছে যে আমরা এবছর 21-এর বইমেলা চট্টগ্রামে যেটা হয় সেটা আগে হতো যে 10 তারিখের পরে বা মাসের শেষ দিকে, কিন্তু এখন আমরা এই বছর থেকে প্রথমবারের মতো আমরা 1 ফেব্রুয়ারি থেকে শুরু করতে পেরেছি এবং সেটি আশা করি যে 28 ফেব্রুয়ারি পর্যন্ত হবে, পুরো মাসব্যাপী হবে। প্রথম দিকে একটু মানুষ হয়তো জানতো না, গত শুক্রবার থেকে খুব জমজমাট হচ্ছে, আমরা আশানুরূপ সাড়া পাচ্ছি। যেটা প্রতি বছর 21-এর সময় পাই, এটা তার আগে এবার আমরা সাড়া পেয়েছি আমাদের নতুন বই। আপনারা যে আশা নিয়ে এসেছেন সে আশা কি পূরণ হচ্ছে? আমার মনে হয় যে আমরা আশাবাদী এবং সেটা খুব ভালোভাবে পূরণ হবে। আমরা আগামী বছর থেকে প্রতি বছরই এই পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে চট্টগ্রামে বইমেলা আশা করি। এটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বইমেলা এবং চট্টগ্রামে যারা লেখক আছে
চট্টগ্রামে যারা প্রকাশক আছে তারা কোনো অবস্থাতে জাতীয় মানের যে বইপত্র প্রকাশিত হয় তাদের চেয়ে কম না, এবং তাদেরকে আপনাদের মাধ্যমে এই বইমেলার মাধ্যমে আমরা মনে হয় সারা জাতির কাছে আমরা তুলে ধরতে পারবো যে বই আমরা প্রকাশ করি তাদের লেখার মান বলেন, গুণগত মান বলেন, সব দিক দিয়ে সেরা বইগুলো আমরা প্রকাশ করি। কিন্তু প্রচারটা আমরা হয়তো চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পৌঁছাতে পারি না, সব প্রকাশক ঢাকা যেতে পারে না, কিন্তু এখান থেকে আমরা মনে হয় সারা জাতির কাছে আমরা পৌঁছতে পারবো। দেখতে পাচ্ছ যে সিটি কর্পোরেশনের আয়োজনে যে বইমেলাটি আজকে 9ম দিন চলছে, আগামীকাল 10ম দিন হবে। তবে ছুটির দিনে যেহেতু সকাল বিকাল রাত পর্যন্ত চলে এই বইমেলায়, তখন কিন্তু দর্শনার্থীদের ভিড় কিন্তু অনেকটা বেশি। আজকেও দর্শনার্থীদের ভিড় কিন্তু অনেকটা বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তানিয়ার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। সৈকতের শহরে কক্সবাজারের গুরুত্ব পয়েন্টে সিসি ক্যামেরা না থাকায় বাড়ছে অপরাধ কার্যক্রম, যার কারণে অপরাধীদের শনাক্ত করতে সমস্যা হচ্ছে বলে জানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন ইরফানুল হাসান। ইরফান, দেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্রের গুরুত্ব পয়েন্টে কেন সিসি ক্যামেরার কোনো ব্যবস্থা নেই? কি বলছেন পর্যটক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা? বড় বিজ্ঞান মোটামুটি একটু শঙ্কা রয়েছে কক্সবাজারের যে হোটেল মোটেল যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের সংগঠন। আমি একটু কক্সবাজার হোটেল মোটেল ব্যবসায়ীদের সংগঠনের একজন নেতার সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনাদের এখানে কক্সবাজার অনেক পর্যটকরা আসে, পর্যটকদের এখানে সিসি ক্যামেরা না থাকে আপনারা পর্যটকদের কাছ থেকে কেমন অভিযোগ পাচ্ছেন? আমরা এখানে অভিযোগ পাচ্ছি পর্যটকরা পর্যাপ্ত নিরাপত্তা পাচ্ছে না, কারণ ভ্রমণের প্রথম শর্ত হচ্ছে নিরাপত্তা। এখানে নিরাপত্তাহীনতা ভোগ করছে। একদিকে আমাদের দেশের পরিস্থিতি প্রেক্ষাপটে পুলিশ নিষ্ক্রিয়, পাশাপাশি কক্সবাজারের সড়ক লাইটিং ব্যবস্থা খুবই দুর্বল, এবং সিসি ক্যামেরাও না থাকার পর্যটকরা যে উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে ভ্রমণ করতে আসে সেটি তারা পাচ্ছে না, এবং নিজের নিরাপত্তা নিজেদেরই করতে হচ্ছে। এবং আমরা মনে করি পর্যটকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের সড়ক বাতিগুলা সক্রিয় করতে হবে, এবং যে সিসি ক্যামেরাগুলো ছিল বিভিন্ন বাহিনীর সমন্বয়ে এবং কোক, আমাদের ট্যুরিস্ট পুলিশ এবং প্রশাসন মিলে সেটি অবশ্যই আবারও সক্রিয় করা দরকার, এবং এটি চালু থাকলে এখানে সন্ত্রাস কিছুটা কমে যাবে, এবং যে ছোটোখাটো চিন্তায় চুরি হয় সেগুলো কমে যাবে, এবং পর্যটকরা যে আশা নিয়ে কক্সবাজারে আসে সেই আশা তারা আশানুরূপ তারা আনন্দ করে কক্সবাজার থেকে ফিরে যেতে পারবে। আমরা মনে করি এইগুলা না হলে কক্সবাজার পর্যটক কমবে এবং পর্যটন ব্যবসা অনেকটা মুক্ত হয়ে পড়বে। আমরা আশা করি এগুলা ছোট ছোট বিষয়, এগুলা কিন্তু ছোট বিষয় হলেও কিন্তু পর্যটকদের এটা বিশাল ব্যাপার, কারণ নিরাপত্তা এটা প্রথম। নিরাপত্তা না থাকলে কেউ কোথাও ভ্রমণে যায় না। সুতরাং এই সিসি ক্যামেরাগুলো ঠিক করার জন্য আমরা সরকার এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। কথা বলছিলাম কক্সবাজারের একজন পর্যটন ব্যবসায়ী নেতার সাথে, তিনি যেটা বলছিলেন এখানে সিসি ক্যামেরাগুলো থাকলে পর্যটকদের নিরাপত্তায় আরও বেশি মোটামুটি তারা নিরাপদ থাকবে বলে তিনি প্রত্যাশা করছেন। তো এই ছিল কক্সবাজারের সিসি ক্যামেরার যে লাগানোর যে বিষয়টি, এটি নিয়ে আমার কাছে থাকা আপডেট। ফিরে যাচ্ছে স্টুডিওতে। ইরফান, ধন্যবাদ আপনাকে। কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড় ও নগর উদ্যান সহ আশেপাশে এলাকায় সন্ধ্যা হলেই বেড়ে যায় বখাটে ও ছিনতাইকারীদের উৎপাত। এসব এলাকায় সাধারণ দর্শনার্থীরা ঘুরতে এসে বখাটেদের হাতে পড়ে হারাচ্ছেন মোবাইল ফোন সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র। নগর উদ্যান সহ সাধারণ মানুষের চলাচলের নিরাপত্তার বিষয়ে জানতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী HM মহিউদ্দিন। ধর্মসাগর পাড় ও নগর উদ্যানের নিরাপত্তা নিয়ে কি বলছেন পর্যটকরা? জি, ধন্যবাদ তানিয়া আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, কুমিল্লা নগরীর মানুষের চলাচলের জন্য এবং বিনোদনের জন্য একটি পার্ক, সেটি হচ্ছে নগর উদ্যান। পাশাপাশি রয়েছে কুমিল্লা ধর্মসাগর নামে পরিচিত যেই দিঘিটি রয়েছে, তারই এলাকাকে ঘিরে সাধারণ মানুষ এখানে ঘুরতে আসে এবং সকাল বিকাল এখানে তাদের এই পর্যটনের যে এরিয়া রয়েছে সেখানে বিনোদনের জন্য আসে। আমি যদি আপনাকে একটু নগর উদ্যানের বিষয়টা একটু আপনাকে বলি, আমার পাশে দেখছেন যে নগর উদ্যানের বিভিন্ন বয়সী বিভিন্ন জেলা এবং উপজেলা সহ বিভিন্ন এলাকার মানুষ ধীরে ধীরে এখানে তারা
এখানে আসছে তাদের বিনোদনের জন্য। কিন্তু সন্ধ্যা হলেই কুমিল্লা সিটি কর্পোরেশনের এই এরিয়া সহ বিভিন্ন এলাকায় ছিনতাইকারী এবং বখাটেদের উৎপাত বেড়ে যাচ্ছে। প্রশাসন আসলে কয়েকদিন এ বিষয়ে পদক্ষেপ নিলেও কিন্তু বিষয়টি বারবার যখন ঘটনা ঘটে যাচ্ছে তখনই কিন্তু এই সাধারণ মানুষ এখানে মোবাইল সহকারে বিভিন্ন রকমের তাদের গুরুত্বপূর্ণ জিনিসপত্র তারা হারিয়ে যাচ্ছে ছিনতাইকারীদের কবলে। আরেকটি বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি যে মহিলারা যে তারা যখন সন্ধ্যা হলে তাদের কানের দুল সহ বিভিন্ন বিষয় নিয়ে তারা কিন্তু বখাটেদের ঝামেলায় পড়ছে। প্রশাসন আসলে বিষয়টি যথাযথ ব্যবস্থা নেওয়ার কারণে কিন্তু এটি দিন দিন হুমকির পথে হচ্ছে। তো এই ছিল কুমিল্লা আমার কাছ থেকে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে তানিয়া। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ কুমিল্লা থেকে যুক্ত থাকার জন্য। এবার বাংলাদেশের বাজারে এলো মার্সিডিজ বেঞ্জের ফ্ল্যাগশিপ গাড়ি G580 এডিশন 1 বা ইলেকট্রিক জি ওয়াগন মডেলের গাড়ি। শনিবার বিকেলে এক অনুষ্ঠানে জি ওয়াগন মডেলের এই ইলেকট্রিক কারের উদ্বোধন করা হয়। র্যানকন মোটরস লিমিটেড মার্সিডিজ বেঞ্জ বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর বাংলাদেশে প্রথমবারের মতো 2025 সালের G580 এডিশন 1 মডেলের ইলেকট্রিক গাড়িটি উন্মোচন করেছে। মডেলটি জি ক্লাসের ঐতিহ্যবাহী অফ-রোড পারফরম্যান্স এবং আধুনিক ইলেকট্রিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি। চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এখন এই পর্যন্ত। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।